ডক্টর ইউনূসের বিরুদ্ধে অর্থ পাচার মামলা বাতিল, দুদকের প্রক্রিয়া যথাযথ ছিল না, আপিল বিভাগের পর্যবেক্ষণ, আইনজীবী সন্তোষ। শিক্ষা উপদেষ্টার আশ্বাসের পরও অনশনে কুয়েট শিক্ষার্থীরা, উপাচার্যের পদত্যাগ দাবিতে অনড়, বিভিন্ন প্রতিষ্ঠানে একাত্মতা কর্মসূচি। যখন তারা কোনো কিছু দিয়ে ম্যানেজ করতে পারছে না, তাদের কথা কেউ শুনছে না, তাদের দাবি কেউ শুনছে না, তখনই তারা এই ধরনের একটা ডিসিশনে যায়। সেটা একদিনে হয় নাই। আসলে কুয়েটের শিক্ষার্থীরা যতক্ষণ পর্যন্ত অনশন না ভাঙে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করছি। অপ্রয়োজনীয় সংস্কার বিপদ ডেকে আনতে পারে, সতর্ক করলেন মির্জা আব্বাস। অহেতুক কালক্ষেপণ না করে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি। জুলাই আগস্ট হত্যা মামলা আসামি ধরতে লাগবে না, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি। ডিএমপির সার্কুলার স্থগিত করেছেন হাইকোর্ট। মাগুরার শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় 1.5 মাসের মাথায় 4 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন। 27 এপ্রিল সাক্ষ্য গ্রহণ শুরু। বন্দুকধারীদের হামলায় রক্তাক্ত জম্মু কাশ্মীর, সহায়তার আশ্বাস ট্রাম্প, পুতিন সহ বিশ্ব নেতাদের। আতঙ্কে কাশ্মীর ছাড়ছেন পর্যটকরা। এবং সিলেট টেস্টে টাইগারদের পরাজয়ের শঙ্কা, জয়ের জন্য জিম্বাবুয়ের লক্ষ্য 170। দায়িত্বহীন ব্যাটিংয়ে 255 রানে অল আউট বাংলাদেশ। আমন্ত্রণ সংবাদ দুপুরে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসেবে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে মিয়ানমারের দায়ীদের বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতারের দোহায় সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্ট চ্যালেঞ্জেস অ্যারাউন্ড শীর্ষক গোলটেবিল বৈঠকে কথা বলেন তিনি। বলেন, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে মিয়ানমার সরকার ও কর্মকর্তাদের বিচারের মুখোমুখি করা গেলে প্রত্যাবাসনে রোহিঙ্গাদের আস্থা যোগাবে। এ সময় রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক আদালতের খরচ মেটাতে ওআইসির আর্থিক সহায়তায় প্রভাবশালী দেশ হিসেবে কাতারকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বলেন, বিশ্বের বিভিন্ন স্থানে ঘটে চলা নানা ঘটনায় বাংলাদেশের রোহিঙ্গা সংকট থেকে দুর্ভাগ্যজনকভাবে আন্তর্জাতিক মনোযোগ সরে যাচ্ছে। রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হলে পুরো অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা ব্যাহত হওয়ার পাশাপাশি উন্নয়ন বাধাগ্রস্ত হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির মামলা বাতিল করেছেন আপিল বিভাগ। সর্বোচ্চ আদালত বলেন, প্রধান উপদেষ্টা হওয়ার পর তড়িঘড়ি করে দুর্নীতি দমন কমিশনের মামলা প্রত্যাহারের পদক্ষেপ সঠিক ছিল না, আর হয়রানি করতে আওয়ামী লীগ সরকারে মামলা করেছিল উল্লেখ করে ডক্টর ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাল মামুন বলেন, আদালতের রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। বিস্তারিত সাব্বিনা মজুমদারের রিপোর্টে। 2023 সালের 30 মে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। গ্রামীণ টেলিকম কর্মীদের লভ্যাংশের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছিল মানি লন্ডারিং আইনে করা মামলাটিতে। গেল বছরের 12 জুন ওই মামলায় অধ্যাপক ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ঢাকার বিশেষ জজ আদালত 4। অভিযোগ গঠনের বৈধতা ও মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন ডক্টর ইউনূস সহ 7 জন। আবেদনের উপর গেল বছরের 11 জুলাই শুনানি শেষ হয়। পরে 24 জুলাই হাইকোর্ট বেঞ্চ আবেদন খারিজের আদেশ দেন। এরপর আপিল বিভাগে আবেদন করেন ডক্টর ইউনূস। 5 আগস্ট পট পরিবর্তনের পর ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হলে তড়িঘড়ি করে 11 আগস্ট মামলাটি প্রত্যাহারের আবেদন করে দুদক, যা ভালোভাবে নেননি ডক্টর ইউনূস। আইনি লড়াইয়ে নিষ্পত্তির আবেদন করেন তার আইনজীবী। আইনি জটিলতা এড়াতেই মূলত এই আবেদন করা হয়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের উপর শুনানি শেষে বুধবার দুর্নীতির ওই মামলা বাতিল করেন আপিল বিভাগ। শুনানিতে আদালত বলেন, প্রধান উপদেষ্টা হওয়ার পর তড়িঘড়ি করে দুদকের পদক্ষেপ সঠিক ছিল না। আপনার এই মামলার এত মিথ্যা ভিত্তিহীন, যেটাকে বলা হয় প্রিপোস্টারাস এবং অ্যাবিউজ অফ প্রসেস অফ দ্য কোর্ট, এই কারণ বিবেচনা করে মহামান্য সুপ্রিম কোর্ট আনএনিমাসলি, কোনো ডিভিশন নাই, সবাই একমত হয়ে আজকে সিদ্ধান্ত দিলেন, রায় ঘোষণা করলেন। এই মামলা করার প্রক্রিয়াও সঠিক ছিল না বলে জানান দুদক আইনজীবী। মামলাটা ছিল বর্তমান প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সাহেবের
বিরুদ্ধে গত সরকারের আমলে করা হয়েছিল। ডক্টর ইউনূসের বিরুদ্ধে আরো একটি মামলা আপিল বিভাগে বিচারাধীন। আইনগতভাবে তাও মোকাবেলা করার কথা জানান তার আইনজীবী। অবসান করে লিকুইডিটর। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। উপাচার্যের পদত্যাগ দাবিতে কুয়েট আন্দোলনের খবর জানাতে সহযোগিত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, দাবির বিষয়ে কি বলছেন কুয়েট শিক্ষার্থীরা? এই মুহূর্তে ক্যাম্পাস পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অপসারণের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা যে আমরণ অনশন শুরু করেছিল, অনশন কিন্তু অব্যাহত আছে। এখন পর্যন্ত প্রায় 25 জন শিক্ষার্থী কিন্তু বিশ্ববিদ্যালয়টির যে ডিএসডব্লিউ চত্বর আছে এই চত্বরে কিন্তু অনশন চালিয়ে যাচ্ছে। এর আগে আজ সকালে কিন্তু শিক্ষা উপদেষ্টা এসেছিলেন, তিনি কুয়েটের শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন, অনশন প্রত্যাহারের জন্য তিনি অনুরোধ করেছিলেন। তবে শিক্ষার্থীরা কিন্তু তাদের যে দাবি, এই দাবিতে একদম অনড়, যার কারণে তারা কিন্তু অনশন ভঙ্গ করেনি। এর বাইরে একটু বলে রাখি যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসির একটি প্রতিনিধি দল কিন্তু এখন কুয়েটে অবস্থান করছে। তারা কিন্তু গত 18 ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনার পর থেকে এখন পর্যন্ত যে বিষয়গুলো কুয়েট ক্যাম্পাসে হয়েছে এই বিষয়গুলো নিয়ে তারা কিন্তু পর্যালোচনা করছে। এবং আমরা একটি সূত্র জানতে পেরেছি, দুপুর 12:30টার পর কিন্তু কুয়েট বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা অনলাইনের মাধ্যমে আহ্বান করা হয়েছে এবং সেটা কিন্তু এখনো চলমান আছে। এই দুপুর 1টার দিকে কুয়েটের যে সাধারণ সকল শিক্ষক এবং শিক্ষক সমিতির ব্যানারে কিন্তু একটি সংবাদ সম্মেলন করা হয়েছে প্রশাসনিক ভবনে। সেখানে কিন্তু যেটি বলা হয়েছে যে যেসব শিক্ষার্থীর দাবিতে আসলে কুয়েটের ভিসির অপসারণের কথা বলা হচ্ছে, এটা যদি যৌক্তিক দাবি হয় তাহলে তারা সহমত পোষণ করছে। তবে যদি কারোর চাপে বা অন্যায়ভাবে যদি ভিসিকে অপসারণ করা হয় তাহলে এই সিদ্ধান্তকে তারা আসলে সহমত পোষণ করবে না। এবং শিক্ষকের নেতৃবৃন্দ বা শিক্ষক সমিতি এবং সাধারণ শিক্ষার্থীরা এটাও বলেছে যে 18 ফেব্রুয়ারির পরবর্তীতে এবং 18 ফেব্রুয়ারির সময় কিন্তু শিক্ষকদের উপর সাধারণ শিক্ষার্থীদের নামে যে হামলা হয়েছিল এই হামলারও সুষ্ঠু তদন্ত এবং বিচার না হলে কিন্তু তারাও কিন্তু একাডেমিক কার্যক্রমে ফিরবে না। এর বাইরে একটু বলে রাখি যে এখন যেখানে অনশন কর্মকাণ্ড চলছে এখানে কিন্তু 2টি অ্যাম্বুলেন্স কিন্তু আমরা দেখছি অপেক্ষা করছে এবং কুয়েটের একটি মেডিকেল টিমও কিন্তু এখানে অবস্থান করছে। গত সোমবার বিকাল 3:30টার পর থেকে কিন্তু 32 শিক্ষার্থী ভিসির অপসারণের দাবিতে কিন্তু আসলে আন্দোলন শুরু করেছিল। প্রচন্ড গরম থাকার কারণে খুলনায় কিন্তু প্রতি সময় শিক্ষার্থীরা আসলে অসুস্থ হয়ে পড়ছে এবং খুলনার একটি বেসরকারি হাসপাতালেও কিন্তু শিক্ষার্থীদের ভর্তি করা হয়েছে। পাশাপাশি কুয়েট মেডিকেল টিম কিন্তু সার্বক্ষণিক তাদেরকে সাপোর্ট দিচ্ছে বলে শিক্ষার্থীরাও আমাদেরকে বলেছে এবং কর্তৃপক্ষ আমাদেরকে নিশ্চিত করেছে। আজ কিন্তু সারাদিনই বলা যেতে পারে কুয়েট ক্যাম্পাসটি একটু উত্তপ্ত ছিল, যদিও কুয়েট কিন্তু আসলে সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী এখন বন্ধ, যার কারণে কোনো একাডেমিক কার্যক্রম চলছে না। তবে কয়েকটি হল খোলা থাকার কারণে কিছু শিক্ষার্থী কিন্তু এখানে অবস্থান করছে। এবং দর্শক কিন্তু জানিয়ে রাখি, গতকাল সন্ধ্যায় কিন্তু কুয়েটের যে একমাত্র ছাত্রী হল ছিল বেগম রোকেয়া হল, সেটিও কিন্তু ছাত্রীরা কিন্তু তালা ভেঙে হলে প্রবেশ করতে। সব মিলে যেসব শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান করছে তারা কিন্তু আজ সকালে যখন শিক্ষা উপদেষ্টা এসেছিলেন তখন তারা তাদের দাবি জানিয়েছিলেন এবং 18 তারিখের পর থেকে যে তাদের যে 6 দফা দাবি ছিল এই দাবি থেকে কেন তারা 1 দফা দাবিতে আসলো এই বিষয়টিও তারা উপস্থাপন করেছে। তবে শিক্ষকরা একটা বিষয় কিন্তু বলেছে যে এই 6 দফা দাবির ভিতর কিন্তু 5টি দাবি কিন্তু এক প্রকার শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি এগুলো কিন্তু আসলে মেনে নেওয়া হয়েছে। তারপরেও কিন্তু শিক্ষকরা বলেছে যদি কোনো অন্যায় বা ভুল ত্রুটি হয়ে থাকে এবং যদি অপসারণ যৌক্তিক হয় সেক্ষেত্রে কিন্তু শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের পাশে থাকবে। তবে কোনো চাপ যেন না করে, কোনো চাপের কারণে যেন ভিসি অপসারণ না করা হয় সেই বিষয়ে তারা একটু মনে করছে। তবে তারা আরেকটু ক্ষোভ প্রকাশ করেছে, শিক্ষকরা কিন্তু আজ শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলতে দিয়েছিল কিন্তু শিক্ষা উপদেষ্টা কিন্তু শিক্ষকদের সাথে কোনো ধরনের কথা বলেনি। আরেকটা বিষয় একটু বলে রাখি যে প্রচন্ড গরম, কিন্তু এখন এই গরমে কিন্তু শিক্ষার্থীরা অসুস্থ হয়ে যাচ্ছে এবং বেশিরভাগ শিক্ষার্থীদের কিন্তু স্যালাইন দেওয়া লাগছে এবং অনেক শিক্ষার্থীর কিন্তু প্রেশার আসলে ওঠানামা করছে। তো সার্বক্ষণিক কিন্তু কুয়েটের নজরদারি এখানে আছে এবং মেডিকেল টিমও এখানে আছে। সব মিলে কুয়েটের যে এখন অবস্থা, একদিকে কুয়েটের সিন্ডিকেট মিটিং, একদিকে শিক্ষকদের অবস্থান, একদিকে শিক্ষার্থীদের অনশন, সব মিলিয়ে একটা উত্তপ্ত বলা যেতে পারে কুয়েট। এটা ছিল আমার কাছে খুলনা থেকে সর্বশেষ। রকি, ধন্যবাদ আপনাকে। খুলনা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।
কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি এবং উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশন করছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। বুধবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন শুরু করেন তারা। অংশগ্রহণকারী 2 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। শিক্ষার্থীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে সংহতি রেখে এই কর্মসূচি চলবে। মঙ্গলবার রাত 11টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন কর্মসূচি শুরু করেন তারা। আমরা চাই যে এটি একটি যৌক্তিক ইস্যু এবং এই যৌক্তিক ইস্যুতে প্রত্যেকটা মানুষের, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের সংহতি প্রকাশ করা উচিত, একাত্মতা পোষণ করা উচিত। মানে বিষয়টা এত হার্ড পজিশনে চলে গেছে, তারপর হচ্ছে আপনার মানে ঊর্ধ্বতন পক্ষ থেকে কোনো মানে হচ্ছে ইনস্ট্যান্ট স্টেপ নেওয়া, সেগুলো নেওয়া হচ্ছে না। কুয়েটের শিক্ষার্থীরা যতক্ষণ পর্যন্ত অনশন না ভাঙে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করছি। আমাদের একজন সহযোদ্ধা অসুস্থ হয়েছেন, আমরা ঢাকা মেডিকেলে তাকে পাঠানোর ব্যবস্থা করেছি। অপ্রয়োজনীয় সংস্কার চায় না বিএনপি, যা বিপদ ডেকে আনবে, এমন কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি আরও বলেন, বিএনপি সংস্কার ও নির্বাচন দুটোই চায়, তবে সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দিতে হবে। আর নির্বাচনে বিলম্ব করলে সরকারের ফ্যাসিবাদের চরিত্র ফুটে উঠবে বলে মন্তব্য করেন বিএনপির নেতারা। নিয়াজ মোর্শেদের রিপোর্ট, জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বর্তমান প্রেক্ষাপটে গণতন্ত্র সংস্কার ও বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভার আয়োজন করে গণতন্ত্র ফোরাম। এতে অংশ নিয়ে বিএনপি নেতারা বলেন, নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে। আমরা নির্বাচন চাই, যত দ্রুত নির্বাচন দিতে পারেন। আপনার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে, দেশি বিদেশিরা ষড়যন্ত্র করছে। আজকে সংস্কারের নামে যে একটা পরিস্থিতি তোলা হয়েছে, সংস্কার কখনো জনগণের ভোটের অধিকারের বিকল্প হতে পারে না। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন আয়োজনের বিষয়টি বিতর্ক তৈরি করছে। এতে শিগগিরই নির্বাচন না হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ডিসেম্বরে না হোক, জুনে হবে, এই কথাটাই আমাদের একটা বিব্রতর অবস্থা ফেলে দিয়েছে। যে একবার বললেন ডিসেম্বর, আবার বললেন জুন। কিন্তু এই যে বিষয়টা, এর মধ্যে আমি বেশ ভালো একটা সন্দেহ করার মতো যথেষ্ট যুক্তি আছে যে এই নির্বাচনটা যেন না হয়। অপ্রয়োজনীয় সংস্কার চায় না দেশের জনগণ, এমন মন্তব্য করে তিনি বলেন, নির্বাচনের বিকল্প শুধুই নির্বাচন। নির্বাচনের বিকল্প শুধুমাত্র নির্বাচনই হতে পারে, অন্য কোনো কিছু হতে পারে না। নির্বাচনের বিকল্প নির্বাচন। আমরা সংস্কারও চাই, আমরা নির্বাচনও চাই। কোন সংস্কারটা চাই? যেটা দেশের মানুষের জন্য প্রয়োজন। অপ্রয়োজনীয় সংস্কার যেটা আরো রেখে আনবে, এমন সংস্কার আমাদের প্রয়োজন নাই। যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান মির্জা আব্বাস। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। আওয়ামী সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে না পারলে জনগণের চোখে অন্তর্বর্তী সরকার ব্যর্থ সরকারে পরিণত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার সকাল 11:30টার দিকে মানিকগঞ্জের গড়পাড়া এলাকায় আগুনে ক্ষতিগ্রস্ত চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আওয়ামী সন্ত্রাসীরা সমাজের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে রয়েছে। তাদের হাতে প্রচুর অর্থ রয়েছে, যার মাধ্যমে তারা দেশকে অস্থিতিশীল করতে সক্ষম। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মানবেন্দ্র ঘোষের পরিবারকে 1 লাখ টাকা সহায়তা করা হয়। যারা লড়াই করেছে, যারা বুক দিয়ে গুলি বরণ করেছে, অনেকের পিঠে, অনেকের মাথায়, অনেকের পায়ে, অনেকের পেটে এখনো শটগানের গুলি বহন করে যারা যাচ্ছে, ওরা প্রত্যেকেই আওয়ামী ফ্যাসিস্ট দোসরদের টার্গেটে পরিণত হয়ে আছে। তারা আজকে এই জনসমুদ্রের মধ্যে কোথায় লুকিয়ে আছে, এইটা অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি খুঁজে বের করতে না পারে, তাহলে এই সরকারকে মানুষ ব্যর্থ সরকার।
জুলাই আগস্ট গণহত্যা মামলার আসামি ধরতে লাগবে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি। ডিএমপির এ সংক্রান্ত সার্কুলার স্থগিত করে এ আদেশ দেন হাইকোর্ট। বুধবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকাদার মাহমুদ রাজীব হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে ডিএমপির এ সার্কুলার কোনো অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়। কাল 9 এপ্রিল ডিএমপির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্য বিরোধী আন্দোলন সংক্রান্ত মামলায় আসামি ধরতে উপযুক্ত প্রমাণ সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে গ্রেফতার করতে হবে। এর প্রেক্ষিতে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী জসিম উদ্দিন। তিনি দাবি করেন ডিএমপির সার্কুলারটি ছিল বেআইনি। বলেছি যে বাংলাদেশে ফৌজদারি ব্যবস্থায় আসলে কিভাবে কোনো মামলা রুজু হওয়ার পরে কিভাবে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দায়েরকৃত মামলার আসামি এজাহার নামীয় এবং তদন্তপ্রাপ্ত আসামিদেরকে গ্রেপ্তার না করার যে নির্দেশ দিয়েছিল প্রকারান্তরে, সেটির কার্যকারিতা স্থগিত করেছে। এই আদেশের ফলে পুলিশ অত্যন্ত স্বাধীনভাবে তারা এখন তাদের দায়িত্ব পালন করতে পারবে। এই অফিস আদেশটি পুলিশের এই স্বাধীন কাজ করার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে এবং সেই প্রতিবন্ধকতা সৃষ্টি করার কারণে সমাজে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় 1.5 মাসের মাথায় 4 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মাধ্যমে এই মামলার বিচার শুরু হলো। একই সঙ্গে আগামী 27 এপ্রিল মামলার পরবর্তী শুনানি ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন আদালত। বুধবার সকাল 10:30টার দিকে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে এই মামলার অভিযোগ গঠনের শুনানি হয়। এ সময় 4 আসামি আদালতে উপস্থিত ছিলেন। চার্জশিটে বলা হয়, ধর্ষণ ও হত্যার ঘটনার প্রধান আসামি হিসেবে হিটু শেখকে অভিযুক্ত করা হয়েছে। এছাড়াও নিহত শিশুর বোন জামাই সজীব শেখ ও তার ভাই রাতুল শেখকেও খুন, জখমের ভয়ভীতি প্রদর্শন এবং বোনের শাশুড়ি জাহেদা বেগমকে তথ্য গোপনের অভিযোগে অভিযুক্ত করা হয়। বিজ্ঞ আদালত আমার এবং লন্ডন পাবলিক প্রসিকিউটরের সমুদয় বক্তব্য শুনেছেন, রেকর্ড পর্যালোচনা করেছেন এবং প্রাথমিকভাবে তিনি সন্তুষ্ট হয়েছেন। আর সন্তুষ্ট হয়ে তিনি সকল আসামিদের বিরুদ্ধে লন্ডন পাবলিক প্রসিকিউটরের প্রস্তাবিত ধারাসমূহের অধীনে চার্জ গঠন করেছেন। ক্রিকেটার সাকিব আল হাসানের দুর্নীতির খোঁজে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সহ বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে দুদক। তার বিরুদ্ধে অর্থ পাচার, শেয়ার বাজার কেলেঙ্কারি, অবৈধ সম্পদ অর্জন সহ নানা অভিযোগে সম্প্রতি অনুসন্ধানে নামে সংস্থাটি। উপপরিচালক মাহবুবুল আলমের নেতৃত্বে 2 সদস্যের কমিটি মাগুরা 1 আসনের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে অবৈধ সম্পদের খোঁজে মাঠে নামে। এক সময়ের দুর্নীতি বিরোধী শুভেচ্ছা দূত, সময়ের ব্যবধানে অর্থ পাচারের অভিযোগে সেই দুদকের জালেই জড়ালেন পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক এই সংসদ সদস্য। বাজারে দুর্বৃত্তায়ন রুখতে এবং প্রতিযোগিতা বৃদ্ধিতে টিসিবি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। রাজধানীর আর্মি গলফ ক্লাবে ট্রেড উইথ টিসিবি অনুষ্ঠানে কথা বলেন তিনি। একই অনুষ্ঠানে টিসিবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল ফয়সল আজাদ বলেন, ন্যায্য মূল্যে ভোক্তার কাছে পণ্য সরবরাহ করতে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে এক হয়ে কাজ করছে টিসিবি। আর বাণিজ্য উপদেষ্টা বলেন, বাজার ব্যবস্থা সার্বিক দুর্বৃত্তায়ন থেকে বেরিয়ে এসেছে। সরকারের নানা পদক্ষেপে প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা তৈরি হয়েছে বলেও জানান তিনি। ডেভেলপমেন্ট আনতে চাই, দ্যাট ইজ টিসিবি। ওয়াই? বিকজ আমি যখন বিভিন্ন অঞ্চলে গিয়েছি, আমি যে দুর্বৃত্তায়নের যে প্রতিচ্ছবি দেখেছি, সেখান থেকে আমার মনে হয়েছে যে মানুষের যে সরকারের ব্যবস্থাপনা এবং মাঠ প্রশাসনের উপরে তাদের যে আস্থা, এই আস্থা কখনোই কাজ করবে না যদি ওই লোকটা ওই যে এটা যোগ্য, সে যদি প্রতিদিন দেখে যে তার হক বা তার অধিকারকে প্রতিদিন অতিক্রম করছে দুর্বৃত্তরা। The main stakeholders who work hand by hand with TCB are the local administration, dealers and all our respected suppliers. To be specific, without the support of EU, it would not be possible to serve the purpose of serving the nation. কেবল লিখিত পরীক্ষা পেছানো নয়, পুরো পাবলিক সার্ভিস কমিশনের সংস্কার সহ 8 দফা দাবিতে আন্দোলনে নেমেছে চাকরি প্রার্থীরা।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে পিএসসি সংস্কারে পদযাত্রা কর্মসূচিতে ৮ দফা দাবি তুলে ধরে তারা। দাবিগুলো হলো ৪৬তম বিসিএস এর লিখিত পরীক্ষার প্রশ্ন নতুন করে করা এবং প্রশ্ন ফাঁস রোধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা, প্রার্থীদের ভোগান্তি লাঘব, জট নিরসন এবং পদের অপচয় রোধে ৪৪তম বিসিএস এর ফল বা ভাইভা গ্রহণ শেষে ৪৬তম বিসিএস এর লিখিত পরীক্ষা নিতে হবে। সেটা বিসিএস কেন্দ্রিক এবং পিএসসি কে সংস্কার করতে হবে। আমরা বেকাররা সেই প্রত্যাশায় আমরা দীর্ঘ ৯ মাস পাড়ি দিয়েছি। ৪৬তম বিসিএস প্রশ্ন প্রিলিমিনারি প্রশ্ন ফাঁসের মাধ্যমে কিছু অংশ প্রবেশ করেছে, পাশ করেছে। আমরা চাই তাদেরকে সবাইকে বহিষ্কার করে আমরা একটা কলঙ্ক মুক্ত ৪৬তম বিসিএস লিখিততে বসতে চাই। তো আমরা দাবি পিএসসি সংস্কার করতে হবে, পিএসসি কে এখনই সংস্কার করার একদম উত্তম মুহূর্ত। পাওনা পরিশোধের দাবিতে রাজধানীর শ্রম ভবন অবরোধ করে কর্মসূচি করছে ডার্ট গ্রুপের ৫টি প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীরা। ১১ মাসের বেতন ও অন্যান্য সুবিধার দাবিতে ১৮ মাস ধরে আন্দোলন করছেন তারা। ডার্ট গ্রুপের মালিকের সম্পত্তি ক্রয় করে পাওনা পরিশোধের জন্য শ্রম উপদেষ্টার কাছে দাবি জানান আন্দোলনকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রম ভবনের সামনে অবরোধ চলবে বলেও জানান তারা। আমরা গাজীপুরে শ্রমিক আছি প্রায় ৭,০০০ শ্রমিক। আমরা ৭,০০০ শ্রমিক আছি। আমাদের ৭,০০০ শ্রমিকের এখনো মালিকের কাছে ২০,০০০ কোটি টাকা ২০ কোটি টাকার মতো আমরা পাই। ১৩ কোটি টাকা সরকারের কাছ থেকে লোন নিয়ে দেয়, সেই টাকাটাও আমরা এখন পর্যন্ত পাই নাই। এখন আমরা আছি আমাদের সমস্ত বকেয়া পরিশোধ করবে এবং কখন কিভাবে পরিশোধ করবে আজকে এই শ্রম ভবন থেকে আমাদেরকে একটা সিদ্ধান্ত দিবে যে কখন কিভাবে আমাদের টাকা পরিশোধ করবে। আমাদের দাবি আমাদের পাওনা দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিলে আমরা এখান থেকে চলে যাব। আমাদের অবস্থান কর্মসূচি চলছে। কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ৩ কিশোর নিহত হয়েছেন। বুধবার ভোরে বুড়িচং উপজেলার মাধবপুরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল মোল্লা। তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বুড়িচং থানা ও রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে আসে। তবে এই ৩ যুবক ট্রেনে কাটা পড়েছে বা তাদের পরিচয় কি সে সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তে কাজ করছে স্থানীয় প্রশাসন।